দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয় রয়েছে ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে হবে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ, চেয়ারম্যান ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা আজকে শিরোনামে রেখেছি ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে হবে। এই যে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা দিন দিন কমে যাচ্ছে, এর প্রধান কারণ আসলে আপনি কি দেখছেন? না, আপনাকে ধন্যবাদ জানাই সম্মানিত দর্শকবৃন্দ যারা আগ্রহ করে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। ব্যাংক মূলত হচ্ছে আস্থার একটা ব্যবসা, সৎবিশ্বাসের একটি জায়গা। মানুষ যে আয় করে বলে আয়ের অংশ থেকে যে পরিমাণ তারা খরচ করে, তার যে উদ্বৃত্ত অংশ যেটাকে আমরা সঞ্চয় বলে থাকি, বলে সেই সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ যে জায়গাটা সেটা হচ্ছে বর্তমান ব্যাংক। আর্থিক ব্যবস্থাপনা, সেটা হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি এটাই যে বাংলাদেশে এই মুহূর্তে জনগণের আস্থা, বিশেষ করে আমানতকারীদের আস্থা ব্যাংক ব্যবস্থার প্রতি একেবারেই তলানিতে এসে দাঁড়িয়েছে। আমরা এটাই দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই মুহূর্তে, হয়তো আমরা এখানে এসি রুমে এখানে টকশোতে আলোচনা করছি, কিন্তু আমাদেরই কোনো ভাই বন্ধু, হ্যাঁ, বোনেরা আছেন, তারা কিন্তু অসুস্থ মানুষ। কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে সে বলছেন যে তার এরকম কোটি টাকার এফডিআর আছে, কিন্তু সেই টাকাটা সে ভাঙাতে পারছেন না। তিনি একজন অসুস্থ মানুষ, হার্টের রোগী। সুতরাং তিনি যে চিকিৎসা করবেন, যে কারণে মানুষ সঞ্চয়টা করে, সেই কারণটাকে তারা হচ্ছে এক্সারসাইজ করতে পারছেন না। ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতে অসুখ বিসুখ হতে পারে, পরিবারের ভরণ পোষণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে, কেউ হয়তো ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, এরকম নানা ধরনের কাজের জন্যই কিন্তু মানুষ ব্যাংকিং খাতের সাথে তারা সঞ্চয় করে থাকে। আর সেই সঞ্চয়ের অর্থটা যখন তারা সময় মতো না পান, তখন তো আসলে তারা ব্যাংকের প্রতি কেন আস্থাশীল থাকবে বলুন? আমরা তো এটাই দেখতে পাচ্ছি যে আপনি হয়তো দেখবেন যে আজকে এখন মতিঝিলে যান, চট্টগ্রামের অনেক ব্যাংকিং প্রতিষ্ঠান আছে, সেখানে কিন্তু মানুষ, আমি কালকে রাতেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এক বোন, তিনি অনেক তালা কিনেছেন। বলে তালা কেনার উদ্দেশ্যটা কি? বলে তিনি হচ্ছে ব্যাংকের ওই ভল্টে অথবা হচ্ছে দরজায় তারা হচ্ছে তালা লাগিয়ে দেবে। এই ব্যাংক থাকারই কারণটা কি? যে ব্যাংকে আমি আমার কষ্টার্জিত সম্পদ এখানে সঞ্চয় হিসেবে রেখে দিয়েছি, এবং সেই সঞ্চয়টা যদি আমি সময় মতো না পাই, এবং শুধু একদিন না, 2 দিন না, মাসের পর মাস, এখন বলতে পারবো যে বছরের পর বছর তারা কিন্তু আসলে এই সঞ্চয়টাকে উত্তোলনের জন্য হচ্ছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দুয়ারে দুয়ারে ঘুরছেন, এখন তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, দেন দরবার করছেন। জনগণ তারা হচ্ছে বিভিন্ন সময় আশ্বস্ত হওয়ার চেষ্টা করেছে। যখন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেখা গেল যে তারা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই তারল্য সংকটে যে জর্জরিত ব্যাংকিং খাত, বিশেষ করে 5টি ব্যাংক মিলে যে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো, আরো বেশ কিছু ব্যাংক যাদেরকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু প্রথমে লিকুইডিটি সাপোর্ট স্কিম এবং গ্যারান্টি স্কিম এর আওতায় তারা কিন্তু হচ্ছে বাংলাদেশ ব্যাংক তথা হচ্ছে সরকার তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছে, যাতে করে এরা এই তারল্য সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে এই সমস্ত ব্যাংক একেবারে খাদের কিনারায় চলে গিয়েছে, ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে, এমন একটা অবস্থায় উপনীত হয়েছে যে সেখান থেকে আর উত্তরণের জন্য কোনো ধরনের পথই আসলে আর আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরকম একটা অবস্থায় জনগণ আসলে অনাস্থা না রেখে আসলে তাদের উপায়টাই কি বলুন? বলে তারা তো আসলে কোনো দিক থেকেই, মানে ব্যাংকের কাছে যাচ্ছে, তারা বলছে যে তারা বুথ বন্ধ করে বসে আছে, তাদের ভল্টে টাকা নেই, এবং সরকারের কাছ থেকে যখন দেখা গেল যে তারা আশায় বুক বেঁধে থাকলো যে যখন ইলেকশন হচ্ছে, ইলেকশনের পরে হয়তো নতুন নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, তারাও প্রায় 2 মাসের অধিক কাল হতে চললো, তারা হচ্ছে ক্ষমতা গ্রহণ করেছে, সরকার গঠন করেছে, কিন্তু তারপরও কিন্তু হচ্ছে এই আমানতকারীদের যে আস্থার যে জট, এটা কিন্তু আসলে খুলতে পারছে না। আমি যেটা মনে করি যে বাংলাদেশে ব্যাংকিং খাতে আস্থা ফেরানোর জন্য যে প্রয়োজনীয় যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আসলে রেগুলেটরি অথরিটি তথা হচ্ছে কনসার্ন ব্যক্তিবর্গ, তাদের দিক থেকে যথেষ্ট কিছুটা দুর্বলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে তারা কোনো ওয়ে আউট, দ্যাট মিনস আমরা যেটাকে বলি যে একটা রোড ম্যাপ, ওকে, যে আপনাদের ফর এক্সাম্পল হচ্ছে 100 টাকা আমার এই ব্যাংকে জমা আছে,
আপনাকে আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে 20 টাকা দেব, আগামী 1 বছরের মধ্যে আপনাকে 50% টাকা দেব, আগামী 5 বছরের মধ্যে আপনাকে সমুদায় টাকা দেব। এই সমস্ত কিছু না করে সময়ে সময়ে, বিশেষ করে আমি বিশেষ একটু দায়ী দিতে চাই যে বিশেষ করে এই বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী যে গভর্নর মহোদয় ছিলেন, তিনি সময়ে সময়ে এত বেশি ধরনের কথাবার্তা বলেছিলেন যেগুলোর কারণে কিন্তু আসলে জনগণের আস্থাহীনতা, সংকট বা প্রকটতা এটা কিন্তু আসলে আরো বেশি বেড়ে গেছে। কারণটা একটা সময় আমরা যতটুকু মনে করতে পারি 2024 সালের আগস্ট মাসের পট পরিবর্তনের পরে যখন এই ব্যাংকগুলোকে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো এবং হচ্ছে এই তথ্যের যে অবাধ প্রবাহ সেটা নিশ্চিত করা সম্ভব হলো, এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো যে তছরূপ হয়েছে এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু করলো, তখন মানুষ হুমড়ি খেয়ে পড়লো যে তাদের আমানতের টাকা এখান থেকে উত্তোলনের জন্য। আমরা একদিকে দেখলাম যে মন্দরিনের পরিমাণ এত বেশি মাত্রায় বেড়ে গেছে, আর একদিকে হচ্ছে তারল্য সংকটে ভুগছে। যারা হচ্ছে এখানকার মূল মালিকানা বা পরিচালনা পর্ষদে ছিলেন তারা এখান থেকে চলে গিয়েছে, তারা দেশ থেকে অনেকে চলে গিয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। তারপরে যেটা হলো যে সরকার কিছু কিছু ক্ষেত্রে যখন সহযোগিতা করার চেষ্টা করলো, বিশেষ করে নতুন পরিচালনা পর্ষদগুলো আসার পরে জনগণ কিছুটা কিন্তু আস্থা পেল। কিন্তু তখনই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তখনকার কর্ণধার ব্যক্তিবর্গ সময়ে সময়ে এমন এমন কথা বললেন যে ব্যাংক রেড জোনে পড়ে গেছে, এই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, মানে হচ্ছে নেতিবাচক কথাবার্তার মাধ্যমে তখন কিন্তু হচ্ছে যে সিচুয়েশনটাকে আমরা যেটাকে বলি ব্যাংক রান পরিস্থিতি। দ্যাট মিনস আমার টাকা দরকার আছে আমিও যাচ্ছি, আমার টাকাটা এই মুহূর্তে দরকার নেই, আজ বাদে কালকে উঠালেও চলে, এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু তারা তখন ব্যাংকে হুমড়ি খেয়ে পড়লো। এবং ওই যে প্রেশারটা, এই অতিরিক্ত চাপ, সেটা আসলে তখনকার পরিস্থিতি বা পরিবেশ বা ওই সময়ের যারা পরিচালনা পর্ষদে ছিলেন তারা আর কিন্তু চাপটা সামাল দিতে পারলেন না। এই সামষ্টিক এক ধরনের যে মানে দুর্বল পলিসি এবং হচ্ছে একটা রোডম্যাপ এর শূন্যতা এবং হচ্ছে জনগণকে সেভাবে খুব বেশি আশানুরূপ কোনো আশা জাগা নিয়ে কোনো পলিসি বা পন্থা কিন্তু আমরা দেখা তো দেখাতে যাচ্ছে ব্যর্থ দিন দিন হয়েছি। ব্যাংকগুলোর ভঙ্গুর অবস্থা বাড়ছেই, এক্ষেত্রে এর একটা বড় প্রভাব অর্থনীতিতেও পড়ছে। হ্যাঁ, আপনার কথা এটাই ঠিক যে আসলে ব্যাংক তো অর্থনীতির মূল চালিকা শক্তি। আপনি শুধুমাত্র যে এই যে ক্যাপিটালাইজেশন যে করবেন, মানুষের জনগণের যে সঞ্চয় সেটাই তো মূলত হচ্ছে ব্যাংক অন্যদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিচালন মানে ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে দিয়ে থাকে, অথবা তাদেরকে একটা বিজনেস শুরু করার জন্য যে লোনস বা অ্যাডভান্স, দ্যাট মিনস এক কথায় যেটাকে আমরা বলি মূলধন সরবরাহ করা, বলে সেই কাজগুলো করে থাকে। শুধু তাই না, ব্যাংক কিন্তু বর্তমান যুগে আমদানি রপ্তানি বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যে পরিস্থিতি, সেখানে এলসি ওপেন থেকে শুরু করে আপনার অন্যান্য অপরাপর সমস্ত ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের ভূমিকা অপরিসীম। এবং বাংলাদেশে ব্যাংকিং খাত এই দুর্বল বা ভঙ্গুর অবস্থায় আসার কারণে এদের র্যাঙ্কিং কিন্তু পড়ে যাচ্ছে। একটু কিছুদিন পরে দেখবেন যদি এরকম সিচুয়েশন চলতে থাকে, আমাদের ব্যাংকগুলোর যে র্যাঙ্কিংটা এটা পড়ে যাবে এবং বাইরের যে রপ্তানিকারক প্রতিষ্ঠান যাদের কাছ থেকে বাংলাদেশ আমদানি করে থাকে তারা আমাদের এলসি গুলোকে সেভাবে মর্যাদা দেবে না। তখন হচ্ছে আমাদের ব্যবসায়ীরা ইতিমধ্যেই তারা কিন্তু বড় সংকটের মধ্যে আছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা আছে, সাপ্লাই চেইন মেকানিজমে বিঘ্নতা ঘটছে। এরকম একটি পরিস্থিতিতে তাদের যদি এলসি ওপেন করলেন আর সেটা যদি বাইরের দেশে খুব বেশি মাত্রায় এটাকে অ্যাকসেপ্ট না করে, মর্যাদা না দেওয়া হয়, তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটা বড় ধরনের সংকটের সম্মুখীন হবে বলে আমরা মনে করছি। এই ধরনের ফরকাস্টিং কিন্তু আমরা করতেই পারি। এবার আমি জানতে চাই, এই যে সম্মিলিত ইসলামী ব্যাংক, ব্যাংকের ভবিষ্যৎ আসলে কি কি দেখছেন? সম্মিলিত ইসলামী ব্যাংক সত্যি কথা বলতে এটা একটা খুব ভালো একটা ডিসিশন হয়নি। ভালো যে ডিসিশন কিনা এটা এবং বোঝার প্রতিবেদনে উপায়টা এসেছে, হচ্ছে দেখা গেছে যে মার্জার প্রক্রিয়া থেকে এরা বের হয়ে যেতে পারে। উপায় যে মানে আমরা আসলে কোনো কিছু সিদ্ধান্ত এটা ভালো কি মন্দ সেটা ইনিশিয়ালি জাজ না করে তার ইম্প্যাক্টটা দেখি, যে এই সিদ্ধান্তের ফলে দেশের অধিকাংশ মানুষ লাভবান হয়েছে নাকি ক্ষতির সম্মুখীন হচ্ছে। যারা স্টেক হোল্ডার আছে ব্যাংকের ক্ষেত্রে আমরা বলবো আমানতকারীদের আস্থা ফিরেছে কিনা, যারা এখানে কর্মকর্তা কর্মচারী তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসাটা পরিচালনা করতে পারছে কিনা, অথবা যারা এই মার্জার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে গেছেন তাদের সরকারের সংশ্লিষ্ট মহল তারা আসলে স্বস্তিদায়ক পরিবেশে আছে কিনা। আমরা এই তিনটা পরিবেশটাকে যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো যে না, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যারা হচ্ছে আমানতকারী তারা কিন্তু আসলে স্বস্তিতে নেই, তারা কিন্তু আসলে আস্থায় ফেরেনি। তারা নতুন করে যে তারা ডিপোজিট এখানে রাখবে বা ডিপোজিট রিটেনশন করবে এরকম না, সবাই মুখিয়ে আছে যে কখন তারা তাদের এই ব্যাংকে
গচ্ছিত অর্থ তারা কবে উঠিয়ে নিতে পারবে, এটাই হচ্ছে তাদের মুখ্য টার্গেট। তো সুতরাং আমানতকারীদের তারা কিন্তু এখানে আস্থায় ফেরেননি। যারা কর্মকর্তা কর্মচারী তারাও একটা ভয় এবং শঙ্কার মধ্যে কিন্তু অবস্থান করছে যে কখন আমানতকারীরা এসে আমাদেরকে ঘিরে ধরবে, আমাদেরকে ব্যাংকগুলোকে বন্ধ করে দেবে, আমরা সকালে অফিসে আসলাম বিকেলে আবার সুস্থ মতো যেতে পারবো কিনা, এখান থেকে বের হতে পারবো কিনা। এটাই হচ্ছে তাদের একটা ভয়ের পরিবেশের মধ্যে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করছে। তারা ভয়ে আছে যে এখান থেকে লোকবল ছাঁটাই হবে কিনা। একদিকে বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এটা একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাহলে রাষ্ট্রায়ত্ত অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেটানকার মতো কিন্তু বেতন ভাতা এখানে না। এখানে কিন্তু সে আগের মতোই বেতন ভাতা, কিছুটা হয়তো কাট হয়েছে, কিন্তু বেতন ভাতা কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোর তুলনায় এখানে বেশি। আর সবচেয়ে বড় কথা যে রেগুলেটরি অথরিটি এই প্রতিষ্ঠানটাকে মার্জ করে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তর ঘটিয়েছে, তারাও কিন্তু আসলে স্বস্তিদায়ক পরিবেশের মধ্যে নাই। এখানে আমি আরো একটি তারা বিষয় সময় যুক্ত সময় করতে কিন্তু চাই। বলছে যে এই প্রতিষ্ঠানটি তারা চাইলে যদি উত্তম বা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারী পায় তাদের কাছে কিন্তু ছেড়ে দেবে। প্লিজ। জেড ক্যাটাগরিতে যে ব্যাংকগুলো গিয়েছে তাদের ভবিষ্যতে আসলে কি হতে পারে? হ্যাঁ, এটা আরেকটা ডিজাস্টার নিউজ যে বাংলাদেশে যে ব্যাংকিং প্রতিষ্ঠান বিশেষ করে এদের কোম্পানির যে শেয়ারগুলো তারা কিন্তু আসলে বিনিয়োগকারীদের কাছে, সাধারণ বিনিয়োগকারী সেকেন্ডারি মার্কেটে যারা শেয়ার কেনাবেচা করেন তাদের জন্য খুবই লুক্রেটিভ বিনিয়োগের একটা ক্ষেত্র, সেটা হচ্ছে ব্যাংকিং কোম্পানিগুলোর শেয়ার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে এই 3-4-5 বছর আগেও এই ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তারা নিয়মিত লভ্যাংশ দিত এবং হচ্ছে তারা এই বিনিয়োগকারীদের কাছে খুবই আকর্ষণীয় একটা বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কিন্তু পরিগণিত হতো। কিন্তু নিকট অতীতে এমন কি হলো যে কারণে হচ্ছে এই বেশ কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান তারা কিন্তু লভ্যাংশ দিতে পারছে না, কনজিকিউটিভ ইয়ারে যখন লভ্যাংশ দিতে ব্যর্থ হচ্ছে তখন তারা জেড ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো সুতরাং এটা তাদের কিন্তু আসলে কোম্পানির এটা অবনমন ঘটছে। এই অবনমন যখন ঘটে এই সমস্ত কোম্পানিতে যে সমস্ত শেয়ার হোল্ডার ইতিমধ্যে বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগটাও কিন্তু আসলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে যাচ্ছে। যে তারা হয়তো ইতিমধ্যে 10 টাকা দিয়ে শেয়ার কিনেছিল ফর এক্সাম্পল, এটা হয়তো আর 10 টাকায় পাবে না, তাহলে তাদের কিন্তু একটা ক্যাপিটাল লস। একদিকে তারা ডিভিডেন্ড পাচ্ছে না, আবার ইতিমধ্যে তারা যে বিনিয়োগটা করেছে বলে সেই বিনিয়োগের অর্থ বা ভ্যালু সেটা কিন্তু আসলে পড়ে যাচ্ছে। আমরা এটার বেশ কিছু কারণও যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে দেখুন আসলে ওই যখন নগরে আগুন লাগে কিন্তু দেবালয় এটা কিন্তু আসলে এড়িয়ে যায় না। আসলে যেহেতু ব্যাংকিং খাতে একটা বড় ধরনের তছরূপ হয়েছে, এখানে করোনার একটা অভিঘাত এসেছে, ইউক্রেন রাশিয়ার একটা যুদ্ধ, এই মুহূর্তে হচ্ছে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। তো সেই সামষ্টিকভাবে যদি আমরা বলতে চাই, তারপরও একটা সবচেয়ে বড় যেটা সবকিছু হয়তো ঠিকঠাক মতো চলতো যদি না আমাদের এই ব্যাংকিং খাত তছরূপ হতো, না হতো। এই দেশ থেকে অর্থ যে যে পরিমাণ পাচার হয়েছে এগুলো যদি যে কোনো ভাবে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত করা যেত, তাহলে আমার কাছে মনে হয় জনগণ তাদের সঞ্চিত অর্থ তারা কোথায় রাখবে। অন্য কিন্তু বিকল্প কোনো সেভাবে প্রতিষ্ঠান নেই। অল্প কিছু মানুষ হয়তো সঞ্চয়পত্রে বিনিয়োগ করে, সেটারও লিমিটেশন আছে, খুব বেশি হয়তো সেখানে টাকা রাখতে পারে না। সুতরাং আমার কাছে এখনো যেটা মনে হয় যে বিনিয়োগ তথা হচ্ছে সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ জায়গা হিসেবে ব্যাংকিং প্রতিষ্ঠান তারাই টিকে থাকবে। কিন্তু সরকারের উচিত হবে তাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এমন কোনো পরিকল্পনা জনসম্মুখে হাজির করা যাতে করে জনগণ তারা তাদের যে ফিরিয়ে মানে ইতিমধ্যে হারিয়ে ফেলা যে আস্থার পরিবেশটা সেটা খুঁজে পায় এবং বিনিয়োগকারীরা এ সমস্ত ব্যাংকিং প্রতিষ্ঠানে নতুন করে বিনিয়োগে আগ্রহী হয় তথা এদেশের অর্থনৈতিক সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সামষ্টিকভাবে তারা কন্ট্রিবিউট করতে হয়তো সক্ষমতা অর্জন করতে পারে। এবং সেটা যদি আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে পারি, সরকারও কিন্তু নানা দিক থেকে লাভবান হবে। কারণ সরকার এই মুহূর্তে যে এই সরকারি এবং বেসরকারি খাতে বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব এটা দূর করা বা দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা, আগামী 1 দশকের মধ্যে সরকার কিন্তু একটা পরিকল্পনা দিয়েছে, টার্গেট দিয়েছে যে আমাদের $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরিত ঘটাতে চাই। এই $1 ট্রিলিয়ন অর্থনীতির যে লক্ষ্যমাত্রা সেটা যদি অর্জন করতে চাই, আমাদেরকে কিন্তু আসলে এই ব্যাংকিং সেক্টরে যে অনাস্থার পরিবেশ আছে সেখান থেকে উত্তরণ ঘটাতেই হবে। আমাদেরকে এখানে ক্যাপিটালাইজেশনের জন্য ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতেই হবে এবং সেগুলো সবই সম্ভব হবে যদি জনগণ আস্থা ফিরে পায় এবং তারা তাদের সঞ্চয় সেটা নিরাপদে এই সবশেষ সমস্ত ব্যাংক প্রতিষ্ঠানে গ্রাহকদের রাখে। আস্থা ফেরাতে আসলে সরকার কর্তৃক করণীয় কি হতে পারে? সরকারের পক্ষ থেকে সামষ্টিকভাবে কি বা করা যেতে পারে? সরকার দেখুন, আমি একটা পরিসংখ্যান আপনাকে দিই, আপনার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দকে দিতে চাই। সেটা হচ্ছে সম্মিলিত ইসলামী যে ব্যাংক আছে এই 5টি ব্যাংকের
আপনার খেলাপি ঋণের পরিমাণ এটা কিন্তু হচ্ছে বা সামষ্টিক দায় কিন্তু দাঁড়িয়েছে 1,94,000 কোটি টাকা। এই 5টি ব্যাংকে সম্মিলিত আমানতের পরিমাণ আছে প্রায় 1.5 লাখ কোটি টাকার উপরে। দেখুন, তো আমাদের বাজেটের আকারই বা কত? বাজেট হচ্ছে আমাদের এই নেক্সট যেটা 25-26 অর্থবছর 26-27 অর্থ বছরের জন্য যেটা প্রস্তাবনা, এটা ধরা হচ্ছে, মনে করা হচ্ছে যে 9,34,000 কোটি টাকার মতো। তো 9,34,000 কোটি টাকা হচ্ছে 20 কোটি মানুষের জন্য বাজেট। দেখুন, তো সেখানে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের দায় কিন্তু প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো। তো সুতরাং সরকার বেকারত্ব বিমোচন করবে, দারিদ্র্য বিমোচন করবে, অর্থনৈতিক উন্নয়নের রাস্তাঘাট বা প্রাইভেটাইজেশনটাকে উদ্বুদ্ধ করবে, নাকি এই ব্যাংকিং সেক্টরটাকে তারা এককভাবে সহযোগিতা করবে? আর এগুলো তো মূলত হচ্ছে বেসরকারি ঘরানার ব্যাংক। সুতরাং সরকার এককভাবে খুব বেশি কিছু করতে পারবে না। সরকার ইতিমধ্যে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছে বটে। আগে যেটা ছিল হচ্ছে ওই ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকার মতো ছিল, এখন সেটা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দিয়েছিল, এই সরকারও সেটাকে আইনে রূপান্তরিত করেছে 2 লাখ টাকা। তাহলে এটা একটা ন্যূনতম সাপোর্ট। কিন্তু তার বাইরেও যে ক্যাপিটাল ইনজেক্ট করা, বিশেষ করে ট্যাক্স পেয়ার্স মানি থেকে এখানে টাকা নিয়ে আসা, এটা কিন্তু পরবর্তীতে আবার প্রশ্নের মুখে পড়তে পারে। কারণটা হচ্ছে যে আর আমাদের তো সক্ষমতা কম, যে ট্যাক্স টু জিডিপি রেশিও যেটা, সেটা তুলনামূলকভাবে কম। সুতরাং সরকারেরও কিন্তু হাত পা বাঁধা। এখানে সরকার এবং বেসরকারি উভয় উদ্যোগের মাধ্যমে হয়তো ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব আমরা হতে আমাদের পারে। আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।